এমসিকিউ শর্ট কোশ্চেনে তোমরা দেখেছি আমি কি করো, অনেকে যেগুলো জানো না বা করতে পারো না, ডেপথ যাদের ক্লিয়ার নেই তারা কি করো, তোমরা আন্দাজে অ্যান্সার করে দিয়ে আসো। অপশান তো 4টে অপশান, আন্দাজে যে কোনো একটা মেরে দিলেই লেগে যাবে। কিন্তু ওই ভুলগুলো তোমরা করবে না বাবা। আর ওই ভুলগুলো যাতে না করো তার জন্য এই পাটিগণিতের উপর বেস করে যে 3টে চ্যাপ্টার আছে, মানে তোমাদের সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, আর পার্টনারশিপ বিজনেস মানে অংশীদারি কারবার, এই 3টে চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে বেশ 30 এমসিকিউ নিয়ে এসেছি। এবার সুদ যদি মূলধনের সমান হয় তখন কিন্তু সুদ কত হয়ে যাবে, সুদ পি হয়ে যাবে। তাহলে আমি এখানে আবার বসাতে পারি তো যে পি ইকুয়াল টু পি ইন্টু আর কত পেলাম 5 ডিভাইডেড বাই 100, তাহলে পি কাটলো, তাহলে এখান থেকে আমি টি কত পেলাম, টি হচ্ছে 100/5 মানে 20। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের পরে যে সুদটা হয় ওই সুদটা তারপর আসলের সাথে অ্যাড হয়ে গিয়ে প্রত্যেক বছর কিন্তু আসলটা চেঞ্জ হতে থাকে, তাই না? তোমরাও পরীক্ষায় দেখবে হয়তো ম্যাক্সিমাম তোমাদের অ্যান্সার হয়তো অপশন বি চলে আসবে হয়তো, ঠিক আছে? তবে হ্যাঁ, আন্দাজে মারবে না, আমি বলেছি বলে তোমরা হয়তো বং মিস্ট্রি বি বলে হয়তো তোমরা আবার অ্যান্সারে সব অপশানে বি মেরে দিয়ে চলে আসবে, সেভাবে করবে না। একটা ক্যালকুলেশন করে দেখে নেবে যে বি আসছে কিনা। যে এই যে ক্লাসগুলো করানো হচ্ছে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে আমাদের বং মিস্ট্রি অ্যাপে পাবে। প্লে স্টোর থেকে বং মিস্ট্রি অ্যাপটা ইনস্টল করে নেবে, আর ইনস্টল করার পর তোমরা লগ ইন করে ওখানে দেখবে নিচে কমিউনিটি সেকশন লেখা থাকবে। এখানে এই কমিউনিটি সেকশনে তোমরা আসবে, এই কমিউনিটি সেকশনে আসার পরে দেখতে পাবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ, এখানে আসবে, আর এখানে এলে নিচে দেখতে পাবে জয়েন দ্য গ্রুপ লেখা থাকবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন কি আছে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ তৃতীয় বছরের সুদের অসমান, চতুর্থ বছর সুদের অসমান এবং যে কোনো বছরের সুদের অসমান। তো প্রথম বছরের সুদের অসমান, তাহলে কটা অপশন আছে, 4টে। তো আমরা তো জানি সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে সরল সুদের ক্ষেত্রে সুদটা কিন্তু প্রত্যেক বছর আমাদের ফিক্সড থাকে। কেন? যেহেতু আমাদের আসল ফিক্সড, সুদের হারও ফিক্সড, তাই আমাদের সুদও কিন্তু প্রত্যেক বছর ফিক্সড থাকবে। তাই এখানে কিন্তু আমার যে অপশনটা থাকবে যে যে কোনো বছরের সুদের অসমান, এটা কিন্তু হবে না, হবে কি প্রথম বছরের সুদের সমান। ক্লিয়ার? এখানে যদি অপশনে এইটা দেওয়া থাকতো যে কোনো বছরের সুদের সমান দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে ফার্স্ট সি নম্বর অপশনটা হতো কিন্তু, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের এখানে অসমান কথাটা বলে দিয়েছে তার জন্য কিন্তু এই অপশনটা হবে না, হবে কোনটা, আমাদের এই অপশনটা প্রথম বছরের সুদের সমান। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটাও একটা ভালো অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ। তাহলে y টাকার z মাসের সুদ এটা যখন আমরা বের করতে যাব তাহলে আমরা ক্যালকুলেশন করে নেব। আর যেহেতু এমসিকিউর কোশ্চেন তাই আমরা শর্টেই করাবো। আর আমরা ন্যাচারালি যেটা ধরে নিই, কি ধরে নিই, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে আসল হচ্ছে পি মানে প্রিন্সিপাল, আর সময় হচ্ছে টি, আর যেটা হচ্ছে সুদের হার হচ্ছে আর, আর সিম্পল ইন্টারেস্ট সেটা হচ্ছে আই মানে সুদ। তাহলে আমাদের সুদ চেয়েছে, তার মানে আই ইকুয়াল টু আমরা কি জানি, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে এখানে যদি আমরা মান বসাই, পি কোনটা বসবে, ওয়াই, তাহলে ওয়াই টাকা, আর কোনটা, আর হচ্ছে x%, তাহলে এখানে বললো এস, আর টি টি কত, টি হচ্ছে জেড মাসের। আর আমরা এখানে যে সময়গুলো ক্যালকুলেট করি সেগুলো কিন্তু আমরা বছরে ক্যালকুলেট করি, তাই না? তাহলে আমরা এই জেডটাকে আমি যদি বছরে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কি আসবে, এটাই PRT/100। ক্লিয়ার? কারণ আমি টিটাকে কি করে নিয়েছি, এটাকে এই টিটাকে আমি এখানে যেহেতু জেড মাস ছিল তাই এইটাকে আমি কি করলাম, বছরে নিয়ে চলে গেলাম, তাই আমার এটা হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার কি হবে, এটা অ্যান্সার কি আসবে, XYZ ডিভাইডেড বাই 1200। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার এটার অপশন কি হলো, অ্যান্সার এ হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের সেটা কি, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো এখানে মূলধনের পরিমাণ যেহেতু আমাকে চেয়েছে তার মানে আমাকে কি চেয়েছে, পির মান চেয়েছে। তাহলে আমি যদি কনসেপ্টে বসাই কোনটা, I ইকুয়াল টু PRT/100, তাহলে সেখানে দেখো একটা জিনিস খেয়াল করে, তাহলে আমার কি থাকবে এখানে, PNR ডিভাইডেড বাই 25, এটা আমার সুদ, এটা হচ্ছে কি PRT ডিভাইডেড বাই 100। আর মূলধনের পরিমাণ সেটাকে আমি পি ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা পি তো এখানে আছে, আমি এটাকে পি ধরবো না, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স ইন্টু টি কত, টি হচ্ছে এন, ঠিক আছে? তাহলে এন ইন্টু আর ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? তাহলে এখানে এন আর এখানে এন আর দুটো কিন্তু কেটে যাবে, দুটো কেটে গেলে আমার এক্স কি হবে, এক্স হচ্ছে আমার পি ইন্টু 100 ডিভাইডেড বাই
25, তাহলে 25 4-এ, তাহলে এটা কত হবে 4p হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সার কোনটা এলো? বি। বি ফর কি? বংস্টি, তাই না? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি আছে? এখানে দেখো লেখা আছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তো এখানেও ঠিক একইভাবে আমরা করব। এখানে কিন্তু আমরা আসলটাকে মানে এই মূলধনটাকে আমরা পি ধরে নিচ্ছি। তাহলে এটা যদি আমি মূলধনকে পি ধরে নিই, তাহলে সূত্র অনুযায়ী কি হবে? সুদ বলেছে x টাকা, তাহলে আমি i এর জায়গায় x লিখবো। ক্লিয়ার? তাহলে x লিখলে এখানে কি হচ্ছে? i = PRT/100। তাহলে এখানে বসাবো পি, আর কত হবে? আর হচ্ছে x%, তাহলে x, টি কত? টি হচ্ছে x ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত পাবি আমো? এখানে x, একটা x কেটে যাবে, তাহলে p কত? p হচ্ছে 100 ডিভাইডেড বাই x, এটা হচ্ছে টাকা। ক্লিয়ার? তাহলে আমার কোন অপশন হবে? এটা ওই টাকা হয়েছিল, তাহলে অপশন কোনটা? 100/x, অপশন সি। সি ফর কোনটাই, তাই তো? অবশ্যই সি ফর কোনটাই। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এটা একটা ভালো। এখানে দেখো, এখানে 1 মাস বলেছে, আবার 1 পয়সা বলেছে, তাহলে এই দুটোকে কিন্তু চেঞ্জ করতে হবে আমাকে। মাসটাকেও আমাকে বছরে নিয়ে যেতে হবে, আবার পয়সাটাকেও আমাকে টাকায় নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি ডাইরেক্ট করছি, তাহলে আমরা যেটা জানি i = PRT ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আবার কি দরকার? সুদের হার, মানে আর এর মান দরকার। তাহলে আর কি হবে? আর হচ্ছে i × 100 ডিভাইডেড বাই p × t। তাহলে আমি মান বসিয়ে দিচ্ছি। i এর মান কত? i হচ্ছে সুদ 1 পয়সা, তাহলে আমি 1/100 করব, কারণ পয়সাটাকে আমি টাকায় ট্রান্সফার করছি। ক্লিয়ার? তাহলে উপরে ×100 আছে, তাহলে ×100 লিখলাম, আর নিচে কি? p × t। p কত? আসল কত? 1 টাকা, তাহলে এখানে 1 লিখবো। আর t কত? t হচ্ছে 1 মাস। 1 মাস মানে বছরে ট্রান্সফার করব, তাহলে 1/12, তাহলে নিচে 1 উপরে 12 লিখে দিলাম। তাহলে 100 কেটে যাবে, তাহলে এটা কত? 12। তাহলে সেটাই হচ্ছে সুদের হার। 12 কোন অপশনে আছে? সি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কোন অপশন হলো? অপশন সি। বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের, বার্ষিক 8% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ এক হতে সময় লাগে। তাহলে এখানে কি বলেছে? আসল আর সুদ দুটো কিন্তু সমান হবে, সেই সমান হতে গেলে সময়টা কত লাগবে, মানে টাইম কত লাগবে। ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আসল ও সুদের পরিমাণ যেহেতু সমান বলে দিয়েছে, আমি যদি আসল x ধরে নিই, তাহলে সুদও নিশ্চয়ই x হবে, তাই না? তাহলে সূত্র অনুযায়ী কি হবে? আমার সুদ i = PRT/100, তাহলে x = x × আর কত? আর হচ্ছে 8 t ডিভাইডেড বাই 100। তাহলে x কেটে গেল, তাহলে আমার t কত হবে? t হচ্ছে 100/8। 100/8 মানে হচ্ছে 12.5, তাই না? বা তুমি এখানে এই অ্যান্সারটা ডাইরেক্ট বসাতে পারো, কারণ 12 আসছে 96, তাই না? তাহলে এটা 12.5 বা তোমার 12×1=2, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? মানে অপশন বি। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, খেয়াল করবে কিন্তু বাবা। তার জন্য কয়েকটা এই চ্যাপ্টার থেকেই কিন্তু মানে পাটিগণিতের, সেটা সরল সুদ থেকেও নিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও নিয়েছি, এবং পার্টনারশিপ বিজনেস থেকেও নিয়েছি। তাই এই অঙ্কগুলো যেগুলো করাচ্ছি অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা যদি করো, তাহলে কি হবে? এই অঙ্ক করা থাকলে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকছে, আর এই অঙ্কগুলো করা থাকলে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালে এরকম টাইপের যে কোনো অঙ্ক এলে কিন্তু তোমরা করতে পারবে, একটাও কিন্তু আটকাবে না। ঠিক আছে? হুবহু যে মিলে যাবে সেটা বলছি না, মিলে যেতেও পারে, বাট এই কনসেপ্ট দিয়েই কিন্তু অঙ্কগুলো থাকবে, তাই না? তো তার জন্য যেগুলো করাচ্ছি অবশ্যই কিন্তু এগুলো দেখে রাখো, করে রাখো, যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয়। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন কি আছে? বার্ষিক 4% হার সুদে x বছরে সমূল বৃদ্ধি y টাকা হলে আসল কত হবে? ঠিক আছে? তাহলে আমি যদি এখানে আসল, এই আসলটাকে যদি আমি p ধরে নিই, তাহলে আমি কি লিখবো এখানে? যে আমার সমূল বৃদ্ধি y বলে দিয়েছে। সমূল বৃদ্ধি মানে কি বোঝায়? আসলের সাথে সুদ যোগ হবে, তাই না? তাহলে আমি এখানে তো লিখতে পারি যে y যেটা হবে সেটা হচ্ছে p প্লাস সুদ কত? p টাকার উপরে সুদ, তাই না? তাহলে p টাকার উপরে সুদ যখন বসাবো, তাহলে p × t মানে x × r মানে 4 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, আমি যদি p টা কমন নিয়ে নিই, তাহলে 1 + 4x ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত হবে? p × 100 + 4x
ডিভাইডেড বাই কত 100, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাকে কি দরকার, আমার পির মান দরকার, আসল দরকার। তাহলে পি কত হবে, y ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস 4x। এটাই তো আছে আমার অপশনে। কোন অপশন? অপশন সি, তাই না? মানে এটাকে সাজিয়ে নিয়েছে, কি লিখেছে, 100 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100 প্লাস 4x। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে বলেছে কি, তোমার আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি বললাম, সুদ প্লাস আসল, তাই না? তো এখানে দেখো এগুলো সব অনুপাতে দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নেই। আমি অ্যাকচুয়াল ভ্যালু ধরতে গেলে একটা ভেরিয়েবল নিয়ে আসবো, যেটা হচ্ছে এক্স। যেহেতু এখানে এমসিকিউ করছি, সেহেতু আমি আর অত ডিটেলসে করছি না, ঠিক আছে? ওগুলো বুঝে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে তাহলে আমি যদি আসলটাকে ধরি, আসল কত, মানে যেটা পি, সেটা হচ্ছে 25x, আর তোমার সবৃদ্ধি মূল এটা কত হচ্ছে, এটা হচ্ছে 28x, যেটা আমি বললাম, ঠিক আছে? যেটা ভেরিয়েবল x নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমি সুদ, সেটা কি লিখবো, সুদ i ইকুয়াল টু কি লিখবো, i ইকুয়াল টু কি, সবৃদ্ধি মূল থেকে আসলটা বাদ যাবে। তাহলে কি লিখবো আমি, 28x মাইনাস 25x মানে 3x। এবার ডাইরেক্ট আমি অ্যান্সার বসিয়ে দেবো, মানে ফর্মুলায় বসাবো, যেটা হচ্ছে i ইকুয়াল টু PRT বাই 100। তাহলে i এর মান তাহলে 3x ডিভাইডেড বাই, মানে 3x ইকুয়াল টু p মানে 25x ইন্টু আর, আর কত, আর জানি না, যেটা আমাকে বের করতে হবে, টি হচ্ছে বার্ষিক মানে 1 ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? তাহলে দেখো উভয় পক্ষে x কেটে গেল, তাহলে আমার আর কত হবে, আর হচ্ছে 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, তাহলে 25 4 100, এটা কত হচ্ছে 12। তাহলে আর এর মান কত পেলাম, 12%, মানে অপশন বি। বোঝা গেছে? বি মানে কি, বি ফর বং মিষ্টি, তাই তো? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তো এখানে আমাকে সরল সুদের হার বের করতে বলেছে, সরল সুদের হার চেয়েছে। তাহলে সরল সুদের হার এটা যদি বের করতে চাই, এটাকে আমি আর ধরে নিচ্ছি আমি ফার্স্টে, ঠিক আছে? এবং বলেছে কি মূলধনটা বছরের দ্বিগুণ বলেছে, 8 বছরের দ্বিগুণ। তাহলে মূলধনকে আমি যদি পি ধরে নিই, তাহলে আমার কি হবে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে সবৃদ্ধি মূলটা 2p হয়ে যাচ্ছে। তাহলে আমার সুদ কত হবে, সুদ যেটা আমাদের আই হয়, সেটা হচ্ছে 2p মাইনাস পি মানে পি, এটা হচ্ছে আমাদের আই, সুদ, তাই না? তাহলে ফর্মুলায় বসিয়ে দেবো, পি ইকুয়াল টু, মানে যেটা সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে সুদের জায়গায় আমি পি বসিয়ে দিলাম। তাহলে পি আসল, পি আর কত, আর ইন্টু টি কত, টি হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আর কত পাবো, আর হচ্ছে 100 ডিভাইড বাই 8, মানে এটাও আমার কত পেলাম, 12.5% পেলাম। ক্লিয়ার? তাহলে আমার আছে এখানে অপশনে অ্যান্সার আছে তো 12.5%, কোনটা, অপশন সি। বোঝা গেছে? বোঝা গেছে? এরকম শর্টে করে দেবে, এমসিকিউ কোশ্চেন মানে শর্টে করব, যত তাড়াতাড়ি আমি করতে পারবো তত তাড়াতাড়ি আমার কোশ্চেনে কি বেশি করতে পারবো, টাইমটা অ্যাডজাস্ট করতে পারবো, তাই না? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে? তো দেখো এখানে যেটা বলা আছে 20 বছরে দ্বিগুণ বলে দিয়েছে, ঠিক একই জিনিসই কিন্তু। তাহলে আমি জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, মূলধনটাকে পি ধরে নিচ্ছি। তাহলে পি হলে সেটা পরে কত হয়ে যাবে, 2p হয়ে যাবে। তাহলে সুদ কত হবে, সুদ যেটা হবে আই, সেটা হচ্ছে 2p মাইনাস পি মানে পি হবে। ক্লিয়ার? তাহলে এবার সূত্রে বসাবো, যে আমার পি ইকুয়াল টু, মানে যেটা আই ইকুয়াল টু PRT বাই 100, তাহলে পি ইকুয়াল টু পি ইন্টু, আর আমি জানি না টি কত, টি হচ্ছে 20 বছরে ডিভাইড বাই 100। তাহলে এখান থেকে আমি পি কত, আর কত পাবো, আর হচ্ছে 100 বাই 20 মানে কত, 5। এটা আমি সুদের হার পেলাম, তাই না? তাহলে সুদের হার আমি 5% পেয়ে গেছি। এবার আমি কি করব, এই সুদের হারটা আমি এইখানে বসাবো, কারণ এখানে বলে দিয়েছে একই সরল সুদের হারে, তাই তো? তো এখানে বসে আমি দেখব এই মূলধনটা 3 গুণ হবে কত বছরে। তাহলে নেক্সট টাইমে আমি বছরটাকে আমি টি ধরে নিচ্ছি, এবং যখন 3 গুণ হবে মানে 3p হবে, তখন কিন্তু তোমার সুদ কত হবে, আমি আসলটা বাদ দেবো পি, তাহলে সুদ কত, সুদ হচ্ছে 2p। ক্লিয়ার? এই জিনিসগুলো খেয়াল করবে কিন্তু তোমরা, অনেকে এই জিনিসগুলোই ভুল করো, আমি দেখেছি।
তাহলে কি করবে, তখন আমি কি বসাবো, সুদ 2p ইকুয়াল টু PRT/100, তাহলে p ইন্টু আর কত পেলাম, আর 5, আমি টিটাকে মানে টাইমটাকে টি ধরে নিচ্ছি, ডিভাইড বাই 100, তাহলে এখান থেকে আমি পি কেটে গেলে আমার টি কত হবে, টি হচ্ছে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, তাহলে 20 × 5 100, 20 2 40, তাহলে কত হবে 40 বছরে, তাই না? তাহলে আমার অপশন কোনটা, অপশন সি। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, যদি কোনো মূলধনের সরল সুদের পরিমাণ 6 বছরে মূলধনের 30% হয় তবে কত সময়ে মূলধনের সমান হবে? এখানে কি বলে দিল, 6 বছরে মূলধনের 30% বলে দিল, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে সরল সুদের পরিমাণ, মানে সুদটা হচ্ছে মূলধনের 30%। এবারে আমি যদি মূলধনটাকে, এই মূলধনটাকে যদি আমি পি ধরে নিই, পি হচ্ছে মূলধন, তাহলে সুদটা কত হবে, সুদটা কি বলেছে, মূলধনের 30%, তাহলে পি ইন্টু 30/100, তাই না? এটাই হচ্ছে আমার সুদ, ক্লিয়ার? তাহলে বলেছে তবে কত, এটা কি, এটা বলেছে 6 বছরে, তাই না? তাহলে আমি এখানে 6 বছরে যখন আমার মূলধনের 30% হচ্ছে সুদটা, তখন আমি আর বের করে নিই সুদের হার, যে সেইটা আবার এইখানে বসিয়ে দেখাবো মূলধনের সমান হতে কত বছর সময় নিচ্ছে। বোঝা গেছে? মানে ঠিক আগের অঙ্কটার মতো, ওয়ান টাইপ অফ আগের অঙ্কটার মতো। বোঝা গেছে? তাহলে চলো সেটাই আমি করছি। তাহলে কি করব, এখানে দেখো সুদের জায়গায় কি বসাবো, পি ইন্টু 30/100, এটা কি হচ্ছে PRT/100, তাহলে পি কত, পি যেটা আমরা জানি না ধরে নিয়েছি, তাহলে পি ইন্টু আর যেটা আমি বের করব ইন্টু টি মানে 6 ডিভাইডেড বাই 100, এই 100 কাটলো, এই 100 কাটলো, পি কাটবে, তাহলে এখান থেকে আমি আর কত পাচ্ছি, আর হচ্ছে 30/6 মানে 5, এটা আমি সুদের হার পেয়ে গেলাম। এবারে এই সেম সুদের হারে আমি দেখব যে কত সময়ে মূলধনের সমান হচ্ছে, মানে সুদটা। এবার সুদ যদি মূলধনের সমান হয় তখন কিন্তু সুদ কত হয়ে যাবে, সুদ পি হয়ে যাবে, কেননা আমার প্রথমে মূলধনটা পি ছিল, আসলটা পি ছিল, তাই না? তাহলে আমি এখানে আবার বসাতে পারি তো, যে পি ইকুয়াল টু পি ইন্টু আর কত পেলাম 5 ইন্টু টি যেটা আমি বের করব ডিভাইডেড বাই 100, তাহলে পি কাটলো, তাহলে এখান থেকে আমি টি কত পেলাম, টি হচ্ছে 100/5 মানে 20, তাহলে অ্যান্সার কত হবে 20 বছরে, মানে অপশন বি, সেই বি আমাদের, মানে বি ফর বঙ্গমিস্ট্রি, তাই তো? আজকে আমি জানি একটা সব মানে ম্যাক্সিমামই এমসিকিউতে অপশন বি আসছে, তাই না? বি ফর বঙ্গমিস্ট্রি, তার জন্যই অপশন বি আসছে। তোমরাও পরীক্ষায় দেখবে হয়তো ম্যাক্সিমাম তোমাদের অ্যান্সার হয়তো অপশন বি চলে আসবে হয়তো, ঠিক আছে? তবে হ্যাঁ, আন্দাজে মারবে না, আমি বলেছি বলে তোমরা হয়তো বঙ্গমিস্ট্রি বি বলে হয়তো তোমরা আবার অ্যান্সারে সব অপশনে বি মেরে দিয়ে চলে আসবে, সেভাবে করবে না, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে যে বি আসছে কিনা, তাই না? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, একই সময় এবং একই সরল সুদের হারে এক্স টাকার সবৃদ্ধিমূল ওয়াই টাকা হলে এবং ওয়াই টাকার সবৃদ্ধিমূল জেড টাকা হলে প্রদত্ত সঠিক সম্পর্কটি হলো। তা এই অঙ্কটাও কিন্তু একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা একটা। এখানে কি বলে দিল, একই সময় ও একই সরল সুদের হারে এক্স টাকার সবৃদ্ধিমূল বলেছে ওয়াই টাকা, তাহলে আমি যদি আসলটাকে পি এবং সুদের হারটাকে আর এবং টি, আচ্ছা আসল তো আমার এক্স টাকা আছে, এটা আমার ধরার দরকার নেই, আমার সময়টাকে টি ধরছি এবং সরল সুদের হারকে আমি আর ধরে নিচ্ছি। তাহলে দেখো আমাদের সবৃদ্ধিমূল ফার্স্ট কেসে ওয়াই বলেছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এক্স টাকার উপরে, তাহলে এক্স প্লাস এক্স টাকার উপরে সুদ, তাহলে কি লিখবো, এক্স ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই তাহলে এক্স কত হবে 1 প্লাস টি আর বাই 100, তাই না? তাহলে এখান থেকে আমি এটা তো লিখতে পারি যে ওয়াই বাই এক্স সেটা হচ্ছে 1 প্লাস টি আর বাই 100, ক্লিয়ার? এবার সেকেন্ড কন্ডিশনে আসো, এখানে বলেছে ওয়াই টাকার সবৃদ্ধিমূল জেড টাকা, তাহলে যেহেতু ওয়াই টাকার সবৃদ্ধিমূল জেড টাকা বলেছে তাহলে আমি এটা তো লিখতে পারি জেড হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, এখানে আমি ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে 1 প্লাস টি আর বাই 100। তাহলে এবার দেখো আমি এটা তো এভাবে লিখতে পারি, তাই না, যে জেড বাই ওয়াই সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 1 প্লাস টি আর বাই 100। এবার দেখো এইটা আর আমি যদি এইটা, এই দুটো সমীকরণকে যদি আমি কম্পেয়ার করে দিই,
এখানেও 1 প্লাস টি আর বাই 100, এখানেও 1 প্লাস টি আর বাই 100, তাহলে এইটা ইকুয়াল টু এটা লিখতেই পারি, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, অতএব y বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স জেড। ক্লিয়ার? তার মানে কোন অপশন? অপশন সি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 1/4 না সমান হবে? দেখে নি ক্যালকুলেশন করে, তাই না? তো 50 টাকার 2 বছরের সুদ, তাহলে ফার্স্ট ক্ষেত্রে I1 কি হচ্ছে, I1 হচ্ছে 50 পি টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, আর I1 10 ছিল আমার, তাই না? তাহলে আমার এখানে একটা শূন্য কেটে গেল, আর কত আছে, এই একটা শূন্য কেটে গেল, তাহলে 5 দিয়ে কত, 10 টাকা, এটা হচ্ছে সুদ হলো। আবার সেকেন্ডের ক্ষেত্রে দেখো 100 টাকার 1 বছরের সুদ, তাহলে সেকেন্ডটা যদি আমি I2 ধরে নিই, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10% হারে, তাই তো? তাহলে এখানেও আমি দুটো শূন্য 100 100 কেটে গেলে এখানেও আমার 10 টাকা হচ্ছে। তাহলে আমি এখানে কি পেলাম, যে I1 ইকুয়াল টু I2। ক্লিয়ার? তাহলে কি হবে, সমান হবে। তাহলে অপশন ডি, মানে ডি ফর তোমাদের প্রিয় ডিএম স্যার, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, কোন মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? দেখি এটা কিভাবে করা যায়। চলো, কি বলেছে, বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা, তাহলে 1 বছরে যখন 120 টাকা হবে, এখানে আমি পি জানি না, আসল কিন্তু জানি না, যেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আসলকে আমি পি ধরে নিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমার সুদের হার, সেটা বলেছে একই সরল সুদের হারে বলেছে, সেটাকে আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা তো লিখতে পারি, 1 বছরে যখন 120 টাকা হয়, তাহলে 120 হচ্ছে পি প্লাস পি টাকার উপরে সুদ, তাহলে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এটা তো লিখতে পারি, তাই না, যে 120 মাইনাস পি, সেটা কত, সেটা হচ্ছে পি আর ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? এবারে নেক্সটটাতে আসো, 2 বছরে 140 টাকা বলে দিয়েছে, তাহলে 2 বছরে যখন 140 টাকা, তখন কি লিখবো আমি, তখন 140 ইকুয়াল টু পি প্লাস পি ইন্টু আর ইন্টু 2 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমি এটা তো লিখতে পারি যে 140 মাইনাস পি, সেটা কত হবে, সেটা হচ্ছে পি আর ইন্টু 2 ডিভাইডেড বাই 100। তো এখানেও পি আর বাই 100, আর ওখানেও যদি আমি 8টাকে রেখে দিই, মানে পি আর বাই 100 রাখি, তাহলে দুইটা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমি এটা তো লিখতে পারি যে 140 মাইনাস পি বাই 2, সেটাই হচ্ছে পি আর বাই 100। যেহেতু আরটা আমার সমান, তাই না, একই সরল সুদের হার বলেছে, আর পিটাও আমার সমান হবে, মানে মূলধন তো একই, তার জন্য আমার এটা আর এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি এখানে তো লিখতে পারি যে অতএব 120 মাইনাস পি, সেটা হচ্ছে 140 মাইনাস পি বাই 2। তাহলে এখানে আমি যদি 2 গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি, 120 দুয়ে 240, তাহলে 240 মাইনাস 2p, সেটাই হচ্ছে 140 মাইনাস পি। পিটাকে যদি আমি একদিকে নিই, তাহলে কত পাচ্ছি, এদিকে গেলে পি, আর এটা যদি আমার এদিকে আসে তাহলে 100, তাহলে পির মান কত পাচ্ছি, 100 টাকা, মানে কি মূলধন 100 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার অপশন ডি, সেই তোমাদের প্রিয় ডিএম স্যার, তাই তো? অপশন ডি 100 টাকা। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে, চক্রবৃদ্ধি সুদ। চলো চক্রবৃদ্ধি সুদের ফার্স্ট কোশ্চেন কি, একটি নির্দিষ্ট সময়ের জন্য আসল ও চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় কি, আসল আর চক্রবৃদ্ধি সুদের সমষ্টি সমূল চক্রবৃদ্ধি, তাই না? তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি হবে। আর যদি এটা বলতো আসল এবং সরল সুদের সমষ্টি, সেটা হচ্ছে কি, সবৃদ্ধি মূল হতো। বোঝা গেছে? এবারে কি আছে নেক্সট কোশ্চেন দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। কি আমরা কি জানি, আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের পরে যে সুদটা হয়, ওই সুদটা তারপর আসলের সাথে অ্যাড হয়ে গিয়ে
প্রত্যেক বছর কিন্তু আসলটা চেঞ্জ হতে থাকে, তাই না? কারণ সুদটা প্রত্যেকবার কিন্তু আসলের সাথে অ্যাড হয়। তাহলে সেই কন্ডিশন অনুযায়ী আমি তো বলতে পারি যে প্রত্যেক বছর আসল পরিবর্তিত হয়। এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? ভুল করেও সি অপশন মেরে দিয়ে আসবে না। এখানেও দেখো দুটো লেখা আছে, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। একই থাকতে পারে? থাকে না, সেটা শুধুমাত্র সরল সুদে একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু একই থাকে না, এটা পরিবর্তিত হয়ে যায়, তাই না? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? কোনটি বেশি লাভজনক? টাকা জমাচ্ছি আমি, সেক্ষেত্রে আমরা জানি কি সরল সুদে কিন্তু সুদটা ফিক্সড থাকে, সেহেতু টাকার পরিমাণটা কিন্তু কম বাড়বে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সুদটা প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, মানে আসল চেঞ্জ হচ্ছে, মানে সুদও চেঞ্জ হচ্ছে। তার মানে প্রত্যেকবারে কিন্তু আমার কি টাকাটা বেশি পাবো আমি, সেক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সুদটা কিন্তু লাভজনক হয়, তাই না? তাহলে এখানে দেখো অপশন কি আছে, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ দুই ক্ষেত্রে সমান লাভজনক বলা সম্ভব নয়। এটা তো ভুল কথা, বলা সম্ভব নয়। তাহলে আমি টাকা রেখে দেবো একটা জায়গায়, বলতে পারবো না, সেটা তো ভুল। তাহলে আমার কি হবে, চক্রবৃদ্ধি সুদ, এটাই হবে অ্যান্সার। চক্রবৃদ্ধি সূত্রই আমার বেশি লাভজনক, তাই না? তাহলে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে যখন সুদ বছরে এম বার দেয়। তার মানে কি বললো, এখানে কিন্তু পর্ব জিনিসটা বলে দিয়েছে, তোমরা পর্ব পড়ে এসছো। যখন আমরা জানি যে কোনো ক্ষেত্রে পর্বটা যদি এম হয়, এখানে পর্ব কিন্তু সুদ বছরে এম বার বলেছে, মানে সুদের পর্ব কিন্তু এম। এখানে কি বলে দিল তোমাকে, এখানে সুদের পর্ব সেটা হচ্ছে এম। তাহলে আমরা এটা কিন্তু ডাইরেক্ট সূত্র কিন্তু দিয়ে দিয়েছে তোমাকে, এটা বুঝে নিতে হবে। তো আমরা যেটা জানি কি 1 প্লাস কি জানি পি ইন্টু মানে সমূল চক্রবৃদ্ধি 1 প্লাস কি আর বাই এম ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এম এন, যেখানে এনটা হচ্ছে কি টাইম, আরটা সুদের হার, পিটা আসল, আর এমটা হচ্ছে পর্ব। তাহলে এখানে এই ফর্মুলাটা কোথায় আছে দেখো, এখানে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই এম বাই এখানে 100 হবে, হ্যাঁ 100 হোল টু দি পাওয়ার এম এন। তাহলে আমার অপশন এ ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, ঠিক এটারই একটা ম্যাথ দিয়ে দিয়েছি তোমাকে, এটা হচ্ছে তোমার কনসেপ্ট, থিওরি কনসেপ্ট, এটা তার ম্যাথ। কি কি বলেছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে পি টাকার এন বছর মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এখানে বলেছে সুদ বছর এম বার দেয়, মানে সুদের পর্ব হচ্ছে এম। এখানে বলে দিয়েছে 3 মাস অন্তর দেয়, তো 3 মাস অন্তর মানে তুমি আবার 3 বসিয়ে দিবে না, 3 মাস অন্তর যখন দিচ্ছে তখন সেখান থেকে বের করে নিতে হবে এক বছরের সুদের পর্ব কটা। তো আমরা জানি কি এক বছর হচ্ছে 12 মাস, তাহলে আমি এটাকে কি করব 12/3 করব, তাহলে কত পাচ্ছি 4 মাস পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে সুদের পর্ব, এই চারটাই হচ্ছে সুদের পর্ব। ক্লিয়ার, বোঝা গেছে? এবার আমি ডাইরেক্ট সূত্রে বসাবো, তাহলে সূত্র কি পি ইন্টু 1 প্লাস কি আর বাই এম মানে 4 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 4n, তাই না? তাহলে এটা যখন আমি ক্যালকুলেশন করব কি পাবো, পি ইন্টু 1 প্লাস এটা কি হবে আর, চারটা নিচে গুণ হলে কত হবে 400 ডিভাইডেড বাই 4n। এবার দেখো এই অপশনটা কোথায় আছে, এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 400, এই যে অপশন ডি। ক্লিয়ার, বোঝা গেছে? অনেকে কিন্তু অপশন সি করে দিয়ে আসে, এখানে 3 মাস বলে দিয়েছে 3 দেখে 3 মেরে দিয়ে আসবে, একদমই করবে না বাবা, এটা কিন্তু একদম ভুল। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো খেয়াল করবে তোমরা। তো চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? এটা একটা ভালো অঙ্ক কিন্তু, এটাও একটা ভালো অঙ্ক কিন্তু। কি বলে দিল, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% বলে দিয়েছে, আর চেয়েছে কি আমাকে দ্বিতীয় বছরে, এটা বুঝবে ভালো করে, দ্বিতীয় বছর চেয়েছে, কিন্তু এখানে 2 বছর পরে কিন্তু বলেনি, দ্বিতীয় বছর মানে সেকেন্ড টাইম যে বছরটা, ওই সেকেন্ড বছরে কিন্তু বলেছে। ঠিক আছে, ওই সেকেন্ড বছরে কোন মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত চেয়েছে তোমাকে। ক্লিয়ার? তাহলে দেখো এক্ষেত্রে যখন ফার্স্ট কেসে তোমার 10% হার যখন বার্ষিক সুদের হার হবে, তখন তোমার সরল সুদটা কত হবে, সিম্পল ইন্টারেস্ট, যেটা আমি এসআই লিখে দিলাম। তাহলে সিম্পল ইন্টারেস্ট এসআই 1 লিখছি আমি, তাহলে সেটা কি হবে পি,
আমি ধরো শুধু মানে তোমার আসলটা আমি পি ধরে নিচ্ছি, তাহলে কি হবে পি ইন্টু আর, আর কত 10 ইন্টু টি, টিটা 1 প্রথম বছর ডিভাইড বাই 100, তাহলে আমার এটা কত পাচ্ছি আমি এখান থেকে 10, আচ্ছা পি বাই 10 পাচ্ছি, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি পি বাই 10। ক্লিয়ার, বোঝা গেছে? কিন্তু 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 যখন আমি সেকেন্ড বছরে যাব, সেকেন্ড বছরের ক্ষেত্রেও কিন্তু সরল সুদ আমার একই থাকবে। কারণ কি, আমরা জানি সরল সুদ কিন্তু প্রত্যেক বছর ফিক্স থাকে, সেটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় চক্রবৃদ্ধি সুদ, তাই না? তাহলে আমি এখানে SI2 এটাও লিখতে পারবো পি বাই 10, কেন, যেহেতু আমার আসল ফিক্সড থাকছে, তাই না? এবার আসি সেকেন্ডটার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ, তাহলে সিম্পলি কম্পাউন্ড ইন্টারেস্ট 1, সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমরা জানি এক বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো কিন্তু ফিক্সড থাকে, একই থাকে, ঠিক আছে, তার মানে CI1 সেটা কিন্তু পি বাই 10 হবে। ক্লিয়ার? এবারে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তো দেখো প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ যখন পি বাই 10 হয়ে যাবে, তখন প্রথম বছরের পর আসল কত হবে, মানে যেটা দ্বিতীয় বছরের আসল বলবো আমরা, মানে প্রথম বছরের পর সমূল চক্রবৃদ্ধি যেটা, সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তো সেটা কত হচ্ছে আসলটা, সেক্ষেত্রে হচ্ছে তোমার আসল পি ছিল, তাহলে পি প্লাস পি বাই 10, তাই না? তার মানে এটা কত 11 পি বাই 10, এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল। বোঝা গেছে? এবারে এই দ্বিতীয় বছরে যে আসল, এরপরে এবার আমার কি লাগবে, কম্পাউন্ড ইন্টারেস্ট লাগবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা সূত্র জানি সেই সূত্রটা বসাবো, তাহলে 11 পি বাই 10 এটা আমার আসল, তাহলে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে কি বসাবো 1 প্লাস আর বাই 100, আর কত 10 বাই 100 হোল টু দি পাওয়ার n, n তো এখানে 1, তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 10 প্লাস 1 মানে 11 বাই 10, তাহলে এটা কত পাচ্ছি, এটা হচ্ছে 11 পি বাই 10, ঠিক আছে, হোল ইন্টু, আচ্ছা ইন্টু তোমার কত হবে 11 বাই 10। এবারে দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, আমি এটা ডাইরেক্ট 1 প্লাস লিখে দিচ্ছি, আমি 1 প্লাস 1 বাই 10ই লিখছি, কেন, কারণ আছে। এবার এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমার এক্ষেত্রে সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ কি হবে, এখান থেকে আমি আসলটা বাদ দেবো, আসলটা কত, আসল হচ্ছে এটা 11 পি বাই 10, তাহলে এক্ষেত্রে এটা যখন আমি বাদ দেবো, তাহলে 11 পি বাই 10 হোল ইন্টু 1 প্লাস 1 বাই 10, এখান থেকে মাইনাস কত করবো 11 পি বাই 10, এটা আমি মাইনাস করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা যখন মাইনাস করবো তাহলে কি পাবো, এখানে আমার 11 পি বাই 10 আমি যদি কমন নিয়ে নিই তাহলে কত পাবো আমি, দেখো খেয়াল করে, বা এটা তো কেটে যাবে, ফার্স্ট টার্মটা কেটে যাবে না, এই 11 পি বাই 10 এটা 1 এর সাথে গুণ হয়ে যেটা থাকবে, আর এটা কেটে যাবে, তাহলে কোনটা পড়ে থাকবে, এটার সাথে এটা পড়ে থাকবে, তাহলে এখানে কি পাবো 11 পি বাই 10 10 100, এটা পড়ে থাকবে। এটাই হচ্ছে আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় বছরের। ক্লিয়ার? এটা কি, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরের ক্ষেত্রে, আর এটা কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় বছরের ক্ষেত্রে। বোঝা গেছে? এবার চেয়েছে কি আমাকে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, বাট দ্বিতীয় বছরে। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে সরল সুদ কোনটা, পি বাই 10, আর চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে এদের অনুপাত যখন লিখবো তাহলে কি লিখবো, পি বাই 10 ইজ টু কোনটা 11 পি বাই 100। তাহলে দেখো উভয় পক্ষে আমি যদি এদের লসাগু কত, আমি যদি 10 10 কেটে যাবে আর পিটাও কেটে যাবে, তাহলে এখানে কি 1 ইজ টু কত হবে 11 বাই 10, তাহলে 10 দিয়ে যদি আমি গুণ করে দিই 10 ইজ টু 11। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। এটা একটা ভালো অঙ্ক, কিন্তু এটা কিন্তু একটা ভালো অঙ্ক, ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। আর ভালো অঙ্ক মানেই তার সমাধান বং মিস্ট্রি, বি অপশন, বি ফর বং মিস্ট্রি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে R1%, দ্বিতীয় বছরে R2% এবং তৃতীয় বছরে R3% হয়, তবে পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি। এটাও তোমাদের কিন্তু থিওরি কনসেপ্ট, ঠিক আছে? এইরকম ছোট ছোট কনসেপ্ট কিন্তু আমাদের থিওরিতে থাকে। হয়তো পরীক্ষায় দেখবে এখানে R3 না দিয়ে 2R3 দিয়ে দিয়েছে, কি R2 না দিয়ে 2R2 3R2 এরকম কিছু একটা দিয়ে দিয়েছে, তার মানে এগুলো যে চেঞ্জ হয়ে যাবে তা না, তোমার মেন সূত্রে ফেলতে হবে। এটা যেটা সূত্র আছে আমাদের সেটা কি 1 প্লাস R1 বাই পি হোল ইন্টু 1 প্লাস R1 বাই 100 হোল ইন্টু 1 প্লাস R2 বাই 100 হোল ইন্টু 1 প্লাস R3 বাই 100, যেটা অপশন সি তে আছে। ক্লিয়ার? এবারে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নে এখানে R1 জায়গা হয়তো তোমাকে দিয়ে দিল 2R1,
তার মানে এখানেও তোমাকে R1 এর জায়গায় 2R1 হবে। ক্লিয়ার? কি R2 জায়গায় তোমাকে দিয়ে দিল 5R2, তার মানে এখানে R2 জায়গায় 5R2 হবে। জাস্ট সুদের হারগুলো চেঞ্জ হবে, R1 R2 জায়গায় ওই মানগুলো চেঞ্জ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো মেন আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে P টাকার n বছরের সমল চক্রবৃদ্ধি P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4 হোল ইন্টু 1 প্লাস R/200 টাকা হলে n এর মান বছরে কত হবে? এটা কিন্তু একটা ভালো অঙ্ক, বোঝার আছে। ঠিক আছে, দেখে নাও কিভাবে করাচ্ছি আমি। আমাকে কি দিয়েছে? সমল চক্রবৃদ্ধি n বছরে বলে দিয়েছে কত? P হোল ইন্টু কত? P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4 হোল ইন্টু 1 প্লাস R/200। এটা আমার অলরেডি বলা আছে। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, আমাকে এখানে বলেছে n এর মান কত হবে, n বছরে বলে দিয়েছে, কিন্তু এটা সমল চক্রবৃদ্ধি। আচ্ছা, আমি যদি এই মানটাকে এর সাথে গুণ করে দিই, তাহলে 1টা যখন এর সাথে গুণ হবে তখন কত হবে? P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4। আবার এটা যখন এর সাথে গুণ হবে তখন কি হবে? প্লাস P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু R/200, তাই না? তাই তো? এবারে দেখো এই জায়গাটা দেখো খেয়াল করে, এটা কি? এটা হচ্ছে P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4, তার মানে 4 বছরের সমল চক্রবৃদ্ধি, তাই না? তো এটা কি পাচ্ছি? এটা হচ্ছে 4 বছরের সমল চক্রবৃদ্ধি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 4 বছরের সমল চক্রবৃদ্ধি। কিন্তু এইটা এবার দেখো খেয়াল করে, এই জিনিসটা খেয়াল করে দেখো তোমরা এইখানে। তো আমরা কি জানি, 4 বছর পরে বা যে কোনো বছর পরে যেটা সমল চক্রবৃদ্ধি হয় সেটা নেক্সট বছরের ক্ষেত্রে সেটাই আসল হয়ে যায়। তার মানে এই অ্যামাউন্ট, এইটা যেটা বেরিয়েছে, এটা এখানে লেখা আছে মানে তোমাকে বুঝে নিতে হবে এইটা কিন্তু 4 বছরের পরের বছরের ক্ষেত্রে এটাই তার আসল, তাই না? কিন্তু যেহেতু নেক্সট সেভাবে এইখানে দেখো R/200 লেখা আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার 5 বছর পূরণ হয়নি, 5 বছরের মধ্যে থেকে গেছে। এবার আমরা তো জানি যে কোনো বছরের ক্ষেত্রে মানে যখন 1 বছর হয় না, সেই 1 বছরের মধ্যে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান থাকে। তার মানে এটা কিন্তু আমি সিম্পল ইন্টারেস্টের আকারে লিখতে পারি। ঠিক আছে, তাই না? তো এটাকে আমি যদি সিম্পল ইন্টারেস্ট আকারে সাজিয়ে নিই, তাহলে খেয়াল করে দেখো এটা আমি এইদিকে লিখছি, তাহলে কি হবে? P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 4, এটা আসল। ঠিক আছে, এবার এইটাকে তো আমি এইভাবে লিখতে পারি না। কিভাবে? দেখো এটাকে আমি R ইন্টু উপরে হাফ লিখছি, নিচে 100 লিখতে পারি না? পারি না বলো? পারি তো? R ইন্টু হাফ নিচে 100, এটা লেখা যেতে পারে। এবার খেয়াল করে দেখো এটা তো আসল, পঞ্চম বছরের ক্ষেত্রে এটা আসল, কিন্তু এখানে লেখা আছে R, আর এটা কি? এটা যদি আমি টি ধরে নিই, এটা 100, তাহলে আমার কোন সূত্র পড়ে গেল? যে P/RT ডিভাইডেড বাই 100, তাই না? তাই তো? তাহলে এই জিনিসটা খেয়াল করে দেখো, এটা আমি কি বলতে পারি? এই জিনিসটা এটা কি বলতে পারি? যে হাফ বছরের সুদ, তাই না? তাহলে এই জিনিসটা আমার কি পেলাম? এটা হচ্ছে হাফ বছরের সুদ, হাফ বছরের সুদ, একটা 2 বছরের সুদ, তাই না? তাহলে আমার টোটাল কত পাচ্ছি? এখানে একটা 4 বছর পাচ্ছি, এখানে 4 বছর পাচ্ছি, আর এখানে একটা হাফ বছর পাচ্ছি, তাই না? তাহলে আমি লিখতে পারি এখানে যে 4 প্লাস 1/2, এটাই হচ্ছে আমার কি n এর মান, এটাই n এর মান। তাহলে n এর মান কত পাচ্ছি? 4 পূর্ণ 1/2 পাচ্ছি। তাহলে এটা মানে কত? 4 পূর্ণ 1/2 বছর, বা 4 বছর যদি এটা মাসে যাইতো, এটা মানে কি 4 বছর 6 মাস, হাফ বছর মানে 6 মাস। কিন্তু এটা যদি মাসে যাইতো, যে n এর মানটা মাসে কত হবে, এখানে বছর না বলে তোমাকে কি বলে দিল? মাস। এটা যদি বলতো তাহলে কিন্তু কি করতে, এই 4 যে বছর, এই 4 বছরটাকে কিন্তু তোমাকে মাসে কনভার্ট করতে হতো। 1 বছর মানে 12 মাস, 4 বছর মানে 12 × 4 = 48 মাস, আর তার সাথে একটা 6 মাস অ্যাড করে দিতে, মানে 54 মাস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি কত পেলাম? 4 পূর্ণ 1/2 বছর, মানে অপশন এ। বোঝা গেছে? এই জিনিসটা ভেঙে নেবে, ভেঙে নিলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আরো, তাই না? বোঝা গেছে? তাহলে চলো
নেক্সট কোশ্চেনে যাই, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। তো এটা কি সমাহার বৃদ্ধির কনসেপ্ট, তাই না? আর আমরা সমাহার বৃদ্ধির ক্ষেত্রে এটা তো জানি যে কি হয়, যে সমাহারে যখন বৃদ্ধি পায় সেটা আমরা কি লিখি, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাই না? তো এখানে দেখো পিটা জনসংখ্যা পি বলেছে আর বৃদ্ধির হার 2r বলেছে, তাহলে আর এর জায়গায় আমি 2r লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, পি হোল ইন্টু 1 প্লাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার n বছর পরে, তাহলে n। এবার এটা কিন্তু আমার অপশনে নেই, ভালো করে দেখো। তাহলে এটাকে আমি এভাবে তো সাজিয়ে লিখতে পারি যে পি ইন্টু 1 প্লাস 2টা যখন আমার একসাথে কেটে যাবে তাহলে কত হবে, আর বাই 50 হোল টু দি পাওয়ার n। আর এটাই তো আমার অপশনে আছে না, অপশন বি, তাই না? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, এটাও কিছু নেই, একই টাইপ। এটা কি দেখো, সমাহার হ্রাস পাচ্ছে, তাই না? একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা আর প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পেলে 2n বছর পর মেশিনটির দাম হবে। তো এই কনসেপ্টেই বসবে, কিন্তু প্লাসের জায়গায় মাইনাস হবে, তাই না? কারণ সমাহার হ্রাস হলে তার কনসেপ্ট কি থাকে, যে পি হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তার মানে দেখো খেয়াল করে এই জায়গাটা কি লিখবো আমি, 2p, তাহলে কি লিখবো 2p হোল ইন্টু, মানে আসল পির জায়গায় আমি কি বসাবো, 2p বসাবো। তাহলে কি লিখবো আমি, 2p হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100, আর মানে 2r ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত, 2n। এবার দেখো এটা কি অপশনে আছে, 2n যেখানে আছে দেখো নেই, তার মানে এটাও 2টা আমার কেটেছে। তাহলে এটা আমি কি লিখতে পারি, এটা হচ্ছে 2p হোল ইন্টু 1 মাইনাস আর বাই 50 হোল টু দি পাওয়ার 2n। তাহলে অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে যদি এটা পূর্বে দিত, সাপোজ তোমাকে পূর্বে দিত, পূর্বে দিলে আমরা কি লিখি, আমরা পি বাই হিসেবে লিখি, তাই না? সেটাই করতাম। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা ভালো অঙ্ক, এটা তোমাদের এবিডি টেস্ট পেপারে আছে, কিন্তু এই অঙ্কটা এবিডি টেস্ট পেপারের সেকেন্ড পেজে আছে, এটা মানে যেটা 53 পেজ, যেটা ওই পেজে আছে কিন্তু এই অঙ্কটা, ভালো অঙ্ক কিন্তু। এটা কি আছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 হোল ইন্টু 11/10 হোল কিউব জন হলে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 11% হারে হ্রাস পায়। তো এটা জানতে গেলে আমাকে এইটাকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি কোন অপশন সঠিক হবে। চলো দেখো, এখানে আছে 5000 হোল ইন্টু 11/10 এর কিউব। তাহলে আমি এটাকে তো এইভাবে লিখতে পারি না, যে 5000 হোল ইন্টু 11টাকে আমি 10 প্লাস 1 লিখতে পারি বাই 10 কিউব। তার মানে এটা কি হবে, 5000 হোল ইন্টু 1 প্লাস 1/10 হোল কিউব। এবারে এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে কি হবে। তো এইটা মানে কি বোঝালো, যে আমার এখানে বলেছে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা, তার বর্তমান হচ্ছে এইটা বর্তমান। এটা মানে কি বুঝছো, যে 10% হারে কিন্তু বাড়ছে, এটা মানেই তো সেটা বোঝায় না, তাই তো? আচ্ছা এখানে 10 ছিল, হ্যাঁ, তো এটা মানেই তো এটা বোঝায়, তাই না? না কি বলো, তাই তো? তো এবারে কেন বলছি এটা 10% হারে, তুমি এটাকে এইভাবে লিখে নাও না, আর একটু ভালো করে বুঝতে পারবে। ধরো এটাকে আমি এইভাবে পুরো পরিষ্কার লিখে নিচ্ছি, দেখো তাহলে 5000 হোল ইন্টু 1 প্লাস 10/100, 1/10টাকে তো 10/100 লেখা যায়, তাই না? তো এটা মানে কি বোঝায়, যে প্রতি বছর কিন্তু 10% হারে সে বাড়ছে, প্লাস আছে, আবার 10/100 আছে, তাহলে 10% হারে বাড়ছে, তাই না? কিন্তু 3 বছর পরে এটা হয়েছে। এবার বলেছে দেখো 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। 5000 জন ছিল, 5000 জন আগে ছিল, কিন্তু 3 বছর পরে সেটা বেড়ে আমার এটা হয়েছে। তার মানে অপশন এ কিন্তু হবে না, যেটা অনেকে কিন্তু এইটা দেখে কিন্তু অপশন এ করে দিতে পারে, সেটা তোমরা একদমই করবে না। ক্লিয়ার? এবারে যেটা দেখো সেকেন্ড অপশনে আসো,
3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকছে? থাকছে না, বাড়বে কিন্তু, তাই না? বাড়ছে। এবারে কি আছে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা ঠিক, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা ঠিক। আবার দেখো প্রতি বছর 11% হারে হ্রাস পায়। হ্রাস তো মোটেই পাবে না, কেন? মাঝখানে প্লাস আছে, তাহলে হ্রাস কোত্থেকে আসে, হ্রাসের প্রশ্ন, তাই না? তাহলে আমার অপশন কি হবে? অপশন সি, যে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের পার্টনারশিপ বিজনেসের অঙ্ক। দেখো, এবিসি 3 বন্ধু যথাক্রমে x 2x y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে জেড টাকা লাভ হলে এ লাভ্যাংশ। তো মেয়াদান্তে মানে কি? বছরের শেষে। তো বছরের শেষে যেটা বলেছে জেড টাকা লাভ বলে দিয়েছে, তো সেক্ষেত্রে এর লাভ্যাংশ আমাকে বের করতে বলেছে। তো আমরা এই অঙ্ক করার জন্য আগে কি করি, মূলধনের অনুপাত নিয়ে নিই। তাহলে মূলধনের অনুপাত যখন নেব a:b:c, সেটা কত হবে? x 2x 2y, তাই না? এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে যখন জেড টাকা লাভ হচ্ছে তখন এ কত পাবে? তাহলে এ যখন পায় তাহলে সেটা কি লিখবো? এর অংশটা কত হবে? x ডিভাইডেড বাই তিনটের যোগফল x প্লাস 2x প্লাস y ইন্টু জেড। জেড টাকা লাভ হচ্ছে, তাহলে উপরে কত থাকছে? উপরে হচ্ছে xz, আর নিচে কত থাকছে? 3x প্লাস y। এটা হচ্ছে এর টাকা। তো এটা কোন অপশনে আছে দেখো? xz বাই 3x প্লাস y, তাহলে অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? অপশন এ, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, এ এর 400 টাকা 9 মাসের জন্য এবং বি এর 600 টাকা 6 মাসের জন্য নিয়োজিত হলো। মোট লাভ 162 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? তো এক্ষেত্রে কি বলে দিল, যে মোট লাভ বলে দিয়েছে, বি এর লভ্যাংশ আমাকে বের করতে বলেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে এ এর 400 টাকা 9 মাসের জন্য বলেছে, আর বি এর 600 টাকা 6 মাসের জন্য। তো ডিফারেন্ট টাইমের জন্য দিয়েছে, মানে এটা মিশ্র অংশীদারি কারবারে। আর এক্ষেত্রে আমরা কি করি, মূলধনটা হচ্ছে কি হয়, মানে মূলধনের সাথে আমরা সময়টা গুণ করি, সেটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত, অ্যাকচুয়াল যেটা অনুপাত হয়। এবং লভ্যাংশ অনুপাত মূলধনের অনুপাত ডিস্ট্রিবিউট হয়, সেটাও আমরা জানি, তাই না? তাহলে আমি এখানে এর মূলধন আর বি এর মূলধনের অনুপাত আমি তো এটাই লিখতে পারি, তাই না? যে 400 ইন্টু 9 ইস টু 600 ইন্টু 6। তাহলে এটা যখন ক্যালকুলেশন করব, দেখো 9 4 36, তাহলে 3600 ইস টু 6 6 36, তাহলে এটাও 3600, তার মানে 1:1। ক্লিয়ার? এবারে কি বললো, মোট লাভ 162, এটা মূলধনের অনুপাত। আর আমরা জানি লভ্যাংশ অনুপাত মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হয়, তাই না? তাহলে আমার বি এর লভ্যাংশ কত হবে? বি এর পরিমাণ 1, তাহলে বি কত পাবে? বি পাবে 1 বাই দুটো যোগফল 2 ইনটু কত? 162। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 81। তাহলে বি কত পাচ্ছে? 81 টাকা, তাই না? তাহলে কোনটা হবে অপশন? 81 টাকা কোথায় আছে? ডি, অপশন ডি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেন যাই তাহলে। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ হলে বি ও এ এর লভ্যাংশ বন্টনের অনুপাত হবে। এই টাইপের অঙ্ক কিন্তু একটা ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে? তো কি বলে দিল, এ ও বি, এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ, তাহলে এ ইকুয়াল টু, আমি এটা তো লিখতে পারি। আচ্ছা, 2.5 কে আমি আগে ভেঙে নিচ্ছি, দেখো 2 2 4 1 5/2, তাহলে এ ইকুয়াল টু আমি এটা তো লিখতে পারি 5/2 ইন্টু বি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এ বাই বি সেটাই হচ্ছে 5/2, তাহলে এ ইস টু বি সেটা হচ্ছে 5:2, তাই না? এটা 5:2। ক্লিয়ার? এটা হচ্ছে এ বি এর মূলধনের অনুপাত। আমাকে চেয়েছে কি, লভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত যেটা আমরা জানি সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হয়, তাই না? তাহলে দেখো এবারে অনেকে কিন্তু এই অপশনটা পাওয়া মানেই অ্যান্সার 5:2, অনেকে কিন্তু এই 5:2 করে দিয়ে চলে আসবে এ। এটা তোমরা ভুল করো, খেয়াল করে দেখো, এখানে H2B 5:2 আসা মানে তোমরা অ্যান্সারে 5:2 করে দিয়ে আসো, যেটা একদমই করবে না। কেন? আগে দেখবে প্রশ্নে আমাকে কি চেয়েছে, খেয়াল করে দেখো, প্রশ্নে চেয়েছে বি ও এ এর লভ্যাংশ বন্টনের অনুপাত চেয়েছে।
প্রশ্নে কিন্তু এ ও বি এর চাইনি, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করবে। তোমরা এই সামান্য ছোট ছোট জিনিসগুলো খেয়াল করো না বলেই কিন্তু অঙ্ক ভুল হয়ে যায় তোমাদের। হয়তো ভেবে আসছো যে হ্যাঁ পরীক্ষায় তোমরা ঠিক করেছো, বাট পরীক্ষা থেকে ফিরে আসার পর দেখলে যে না এই অঙ্কগুলো ভুল হয়ে গেছে। তার কারণ কি? এই ছোট ছোট মিস্টেক গুলো। বোঝা গেছে? তাহলে এইখানে আমার অপশন কোনটা হবে? যেহেতু আমার বি ও এ চেয়েছে, তাহলে বি ইস টু এ কত হবে? বি ইস টু এ হবে 2:5, তাই না? মানে অপশন বি, মানে বি ফর বং মিষ্টি, তাই না? তো ভালো করে খেয়াল করবে, পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন আসা মানে তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তো এখানে মূলধনের অনুপাত চেয়েছে, কিন্তু দেওয়া আছে কি লভ্যাংশের অনুপাত। তাহলে আমি যদি এই লভ্যাংশের অনুপাতকে আমি যদি মূলধনের অনুপাতে সাজাতে চাই, তাহলে আমরা তো জানি যে লভ্যাংশ অনুপাত এবং মূলধনের অনুপাত দুটোই সমানুপাতে ডিস্ট্রিবিউট হয়, মানে একই হয়। তো এটাকে তাহলে আমি আগে ভগ্নাংশ আছে, এটাকে পূর্ণসংখ্যার অনুপাতে আকারে প্রকাশ করে নিচ্ছি। দেখো, তাহলে দেখো এটা যখন করব তখন 3 আর 2 এর লসাগু নেব 6, সেটা উভয় ভগ্নাংশে গুণ করব, তাহলে কত হবে 1/2 ইন্টু 6 ইস টু 1/3 ইন্টু 6, তাহলে কত হচ্ছে 3:2। এটা হচ্ছে ওদের লভ্যাংশের অনুপাত। আর আমরা তো জানি, যেটা বললাম আমি, যে লভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়, তাহলে এটা কি হবে? মূলধনের অনুপাতও আমার 3:2 হবে। বি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবারে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এ এর 10% ইকুয়াল টু বি এর 30% ইকুয়াল টু সি এর 40% হিসেবে বন্টিত এ বি সি এর লভ্যাংশের অনুপাত হবে। তো দেখো এক্ষেত্রে দেখো আমার যেটা দেওয়া আছে এ 10%, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এ ইন্টু 10/100 ইকুয়াল টু বি ইন্টু 30/100, ক্লিয়ার, ইকুয়াল টু সি ইন্টু 40/100। এবার আমাকে চেয়েছে লভ্যাংশের অনুপাত, মানে অ্যাকচুয়ালি আমাকে চেয়েছে এ ইস টু বি ইস টু সি, এটা আমাকে বের করে নিতে হবে। ক্লিয়ার? তো দেখো এখানে যদি আমি বের করতে চাই, উভয় পক্ষে যদি আমি কি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 10 এ 30b আর 40c হবে। এবার যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? এখানে a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এটা হবে আমার, তাই না? এবার এই তিনটাকে আমি যদি একটা ভেরিয়েবল কে ধরে নিই, যেখানে কেটা কি, কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0, কেটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা যদি হয় তো খেয়াল করে দেখো আমি তো এটা তো লিখতে পারি নট ইকুয়াল টু 0 এবং কেটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তার জন্য আমি একবারে গ্রেটার দ্যান 0ই লিখে দিচ্ছি। তাহলে এটা কি? কেটা গ্রেটার দ্যান 0 যেখানে, তাহলে দেখো এখানে আমি এটা তো বলতে পারি যে অতএব এ হচ্ছে কত কে, বি হচ্ছে কত কি k/3, আর সি হচ্ছে কি k/4। আর আমার চেয়েছে কি a is to b is to c, তাহলে a is to b is to c, তাহলে k is to k/3 is to k/4, তাহলে উভয় পক্ষে k দিয়ে ভাগ করে দিলে 1:1/3 is to 1/4। তাহলে এবার দেখো খেয়াল করে 4 আর 3 কি নেব? লসাগু নেব, লসাগু 12, সেটা উভয় গুণ করব। তাহলে সেখান থেকে আমি এটা তো পাবো যে 12 is to, এটা যখন 12 দিয়ে গুণ করব তাহলে 1/3 ইন্টু 12 is to 1/4 ইন্টু 12, তাহলে কত পাচ্ছি? 12 is to 4 is to 3, এটাই হচ্ছে আনসার, তাই না? এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে মূলধনের অনুপাত। আর আমরা জানি মূলধনের অনুপাত লভ্যাংশ অনুপাত সমান, তাহলে এটাও আবার লভ্যাংশ অনুপাতও হবে। তার মানে কোন অপশন? অপশন বি। বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, একটি ব্যবসায় এর মূলধন বি এর দ্বিগুণ এবং বি এর মূলধন সি এর 4 গুণ হলে এ বি সি এর লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে আমি যদি আগে সি এর মূলধন ধরে নিই, যে আমি কি ধরছি, ধরি সি এর মূলধন হচ্ছে এক্স, মানে সিটা আমি এক্স ধরে নিয়েছি, তাহলে সি যদি এক্স হয়ে যায় তাহলে বি বলেছে সি এর 4 গুণ, তাহলে বি কত হবে? বি হচ্ছে 4x, তাই না? আবার দেখো এর মূলধন বলেছে বি এর দ্বিগুণ, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 2 ইন্টু বি, মানে 2 ইন্টু 4x, তাহলে কত? এটা হচ্ছে 8x। তাহলে এবার এদের অনুপাতটা নেব,
তাহলে এদের যখন আমি অনুপাত নেব তাহলে কি লিখবো, অতএব A:B:C মানে কত 8x 4x x, তার মানে 8:4:1। ক্লিয়ার? এটা মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাতও আমার এটাই হবে, তার মানে অপশন কোনটা, অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটি ব্যবসায় এ বি সি এর বিনিয়োগকালের অনুপাত বলেছে। আচ্ছা এটাই কি নেক্সট কোশ্চেন? হ্যাঁ ঠিক আছে। তো বিনিয়োগকালের অনুপাত দেওয়া আছে কত, 5:6:8 এবং লভ্যাংশ অনুপাত দেওয়া আছে 5:3:12। তাদের মূলধনের অনুপাত হবে। এখানে এই অঙ্কটা কিন্তু একটা বোঝার আছে, এটা একটা ভালো অঙ্ক। কি বলে দিল, বিনিয়োগকালের অনুপাত। বিনিয়োগকাল মানে কত সময় ধরে সে টাকাটা ইনভেস্ট করেছে, ঠিক আছে, সে ব্যবসায় কত সময়ের জন্য ইনভেস্ট করেছে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, সেই টাইমটার অনুপাত হচ্ছে কত 5:6:8 এবং লভ্যাংশ অনুপাত কত দেওয়া আছে 5:3:12। আমাকে চেয়েছে মূলধনের অনুপাত। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যেটা বলা হয় বারবার বা থিওরির সময় করানো হয়েছে এইসব জিনিসগুলো, কি যে লভ্যাংশ হচ্ছে কি হয়, মূলধন ইনটু সময়, তাই না? আমরা কি জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে, আমরা কি জানি যে লভ্যাংশ হচ্ছে কি মূলধন ইনটু সময়। আর যখন সময়টা একই থাকে তখন লভ্যাংশ এবং মূলধন দুটোর অনুপাত কিন্তু সমান হয়, দুটোর মান কিন্তু সমান হয় যখন সময়টা একই থাকে। কিন্তু যখন সময়টা ডিফারেন্ট, যেহেতু ডিফারেন্ট সময়ের জন্য বিনিয়োগ করছে, তখন আমরা তো এটাই করি না, কি লভ্যাংশ হচ্ছে মূলধন ইনটু সময়। তাহলে আমার চেয়েছে কি, মূলধন চেয়েছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে মূলধন সেটা কি, সেটা হচ্ছে লভ্যাংশ বাই সময়, তাই না? তাহলে আমি যদি লভ্যাংশকে যদি সময় দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব, তাহলে আমরা মূলধন পেয়ে যাব, তাই না? তাহলে এবার সেটাই আমি করব। তাহলে মূলধনের অনুপাত চেয়েছে, আমি যদি মূলধনগুলোকে মানে প্রিন্সিপাল ধরে নিই, পি ধরে নিই, তাহলে কি হচ্ছে PA ইজ টু PB ইজ টু PC। তাহলে এটা কি হবে, লভ্যাংশ বাই সময়, তাই না? মানে প্রফিট, এর প্রফিট কত, লভ্যাংশ অনুপাত 5, তাহলে কত হবে 5 বাই সময় 5, তারপরে এর কত 3, তাহলে 3 বাই এর কত 6, এর কত 12, সি এর হচ্ছে 12, তারপর সি এর সময়টা কত 8। এটাই হচ্ছে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস ধরতে হবে তোমাকে। ক্লিয়ার? এরপর এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেবো। দেখো তাহলে এটা কত পাচ্ছি 1:1 3/6 মানে 1/2, আর এটা কত 12/8 মানে 3/2। এবার 2 দিয়ে যদি আমি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে কত হচ্ছে 2:1:3। এটা দেখো অপশনে আছে কি 2:1:3, হ্যাঁ আছে, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার এই অপশনটা ঠিক। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, একটি ব্যবসায় মোট মূলধন লাগে 50,000 টাকা। 50,000 টাকা হচ্ছে মোট মূলধন। যদি এ বি অপেক্ষা 4,000 টাকা এবং বি সি অপেক্ষা 5,000 টাকা বেশি বিনিয়োগ করে থাকে, তবে 35,000 টাকা লাভ হলে তাহলে এর লভ্যাংশ কত হবে? দেখো এটা কিভাবে করা যায়। তো কি বলে দিয়েছে, বি সি অপেক্ষা 5,000 টাকা। আমি যদি সির ক্ষেত্রে যদি এক্স ধরে নিই, সিটা আমি এক্স ধরে নিয়েছি যে সি এক্স টাকা বিনিয়োগ করেছে, তাহলে বি কত হবে, বি হচ্ছে এক্স প্লাস 5,000, সেটাই তো বলেছে তাই না? আর এ কত, এ বলেছে আবার বি অপেক্ষা 4,000, তাহলে এ হচ্ছে এক্স প্লাস 5,000, তার সাথে আবার একটা 4,000 অ্যাড হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এক্স প্লাস 9,000, এটাই হচ্ছে এর মান। এবার বলেছে তারা মোট কত দিয়েছে 50,000 টাকা। তাহলে এই তিনটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমার কত হচ্ছে, দেখো খেয়াল করে, যে আমার এক্স প্লাস 5,000 প্লাস এক্স প্লাস 9,000, তার মান কত, তার মান হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাচ্ছি এক্স প্লাস এক্স মানে 3x প্লাস 5 আর 9 মানে 14,000 টাকা, সেটা হচ্ছে কত 50,000। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কত পাবো, 3x কত পাবো, এখান থেকে 3x কত পাচ্ছি 50 থেকে 14 বাদ মানে কি 36, তাই না?
তাহলে 36,000 টাকা পাচ্ছি আমি কত 3x এর মান। তাহলে এখান থেকে x কত, x হচ্ছে 12,000। তাহলে এটা হচ্ছে সি এর পরিমাণ। তাহলে সি এর পরিমাণ পেয়ে গেছি 12,000। তাহলে বি কত হবে? তাহলে অতএব কি পেলাম, সি হচ্ছে 12,000 হলো। আর বি কত পাবো, 12-র সাথে আমি 5 যোগ করব, মানে বি হচ্ছে 17,000। আর এ কত, এ হচ্ছে এর সাথে আবার 4 যোগ করব, মানে কত 21,000। ক্লিয়ার? এবার কি বলেছে, এর লাভ্যাংশ। তাহলে আগে আমাকে মূলধনের অনুপাত বের করে নিতে হবে। তাহলে মূলধনের অনুপাত যখন আমি বের করব A/B/C, সেটা কত হবে? দেখো সব তো কেটে যাবে 3টে শূন্য করে। তাহলে কত পাচ্ছি, 21:17:12। বোঝা গেছে? বোঝা গেছে? এবার দেখো বলেছে আমাকে এই টাকাটা যদি লাভ হয়, এর লাভ চেয়েছে। তাহলে এর লাভ কত হবে? তাহলে আমি যদি এখানে এর লাভ বের করতে চাই, এর পরিমাণ 21, তাহলে 21/3 যোগফল। তাহলে 3টে যখন যোগ করবে দেখো 17-12 হচ্ছে 29, 29 আর 21 হচ্ছে 50। তাহলে 21/50 ইন্টু 35,000। তাহলে এটা কত হচ্ছে, একটা শূন্য কাটবে, আর 5 সাথে 35, তাহলে 700। আর 700-র সাথে যখন তুমি 21 গুণ করবে, এটা কত হচ্ছে, 21 সাথে হচ্ছে 147। ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, 14700। এটাই হচ্ছে এর পরিমাণ। কোন অপশন? অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবেই করবে, দিলে শর্ট প্রসেসে বেরিয়ে আসবে, টাইমটাও কম লাগবে। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন ব্যবসায় এ এবং বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? তো এক্ষেত্রে কিন্তু সমগ্র লাভ তোমাদের বের করতে বলেছে, যেটা আমি জানি না। তো আমি সমগ্র লাভ সেটাকে আমি x টাকা ধরে নিচ্ছি। তাহলে সমগ্র লাভ যদি x টাকা হয়, এবার বলেছে লাভের 5% দান করা হয়েছে। তাহলে লাভের যখন 5% দান করে দেওয়া হবে, মানে তখন কত হচ্ছে, x থেকে x এর 5% বাদ চলে গেছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 95x/100। এই টাকা তখন পড়ে আছে। ক্লিয়ার? এবারে এই টাকাটা তাদের মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তো এই টাকা যখন তাদের মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, তখন এ কত পাচ্ছে, 1197 টাকা লাভ পাচ্ছে। তাহলে আমি এখানে বলতে তো পারি যে অতএব এর আর বি এর মূলধনের অনুপাত 3:2। তাহলে এর কত হচ্ছে 3/5, দুটোর যোগফল, ইন্টু 95x/100, মানে কি, এই টাকাটাই তো ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এই টাকাটা তার মূলধনের আনুপাতিক হারে কি হবে, ডিস্ট্রিবিউট হবে। তার মানে কত, তার মানে আমার দেওয়া আছে 1197 টাকা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি x এর মান বের করতে চাই, তাহলে x কত হবে, তো 1197 ইন্টু 5 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 3 ইন্টু 95। ক্লিয়ার? তো 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 19 5 95। আর 19কে যখন আমি এটা কাটবো, এটা কত হচ্ছে, 19 6, তাই তো? হ্যাঁ, 19 6, 19 6 হচ্ছে 114। আর এটা 3, আর 3 আচ্ছা 114, এটা 5 আর 7 57, 19 3 হচ্ছে 57। তাহলে 63 পাচ্ছি আমি। তাহলে কত পেলাম আমি, 63 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 3 পাচ্ছি। আর এটা কাটলে 21 3 63, তাহলে কত হচ্ছে, 2100 টাকা। তাহলে x হচ্ছে 21, আর x আমি সমগ্র লাভ ধরেছিলাম। আর তাহলে সমগ্র লাভ কত হবে, 2100 টাকা। কোন অপশন? অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধনটা কত হবে? ক্লিয়ার? তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করি, বিমল কিছু টাকা 6 মাসের জন্য বলেছে, সেই কিছু টাকাটা কত সেটাই আমাকে বের করতে বলেছে, তাই না? তাহলে আমি যদি প্রথমে এদের অনুপাতটা নিই, অমল ইস টু বিমল, এ ইস টু বি, তাহলে এখানে দেখো 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু 9 ইস টু বিমলের কত, কিছু টাকা, সেই কিছু টাকাটা আমি জানি না, যেটা মূলধন, সেটাকেই আমি এক্স ধরে নিচ্ছি, এটাকে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এটা এক্স ইন্টু কত, এটা 6 মাসের জন্য হলো। তাহলে এবারে আমি কত পাচ্ছি, এখানে দেখো 9 5 45,
45 দুটো শূন্য ইস টু এটা 6x। এবার 6 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি আমি? 6 দিয়ে ভাগ করলে 6 7 42, 6 7 42, 3 0 30, 6 5 30, 750, 750 ইস টু x। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবারে কি বলেছে? মোট লাভ 69 টাকা। এই মোট লাভটা মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। সেখানে বলেছে বিমল লাভের 46 টাকা পেয়েছে। তাহলে এখান থেকে বিমলের অংশটা আমি বের করব। তাহলে বিমলের অংশটা কত? এটা হচ্ছে x বাই 750 প্লাস x। এবার মোট লাভটা কত? 69। সেটাই হচ্ছে বিমলের অংশ, আর সেটাই কত? 46। আমার প্রশ্নে এটাই বলা আছে, তাই না? তাহলে এখানে আমি এটা তো বলতে পারি, এখান থেকে আমি কি বলবো? তাহলে এখান থেকে আমি কি বলবো? এখানে আমি x ডিভাইডেড বাই 750 প্লাস x, সেটা কত হবে? 46 ডিভাইডেড বাই 69। 23 দিয়ে কাটলে 23 দিয়ে 46, 23 3 69। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে এখানে কত হচ্ছে? 3x ইকুয়াল টু 750 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 75 2 মানে কত? 150। তাহলে এটা 1500 হবে, তাই না? 1500 প্লাস 2x, তাহলে এখান থেকে আমি x কত পাবো? x হচ্ছে 1500। ক্লিয়ার? আর এটাই তো হচ্ছে বিমলের মূলধন। 1500 আছে তো অপশন? হ্যাঁ, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? তো আজকের জন্য যে এমসিকিউ গুলো ছিল এটা এটুকুই ছিল, তাই তো? না আর আছে? না আর নেই। তাহলে বোঝা গেছে আজকে যে অঙ্কগুলো করালাম, এমসিকিউ গুলো করালাম, এটা হচ্ছে বেস্ট 30 এমসিকিউ করালাম তোমাদের জন্য, ঠিক আছে? যেটা তোমাদের ফাইনালি মাধ্যমিকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই লাস্ট মোমেন্টে আছে। আর আজকে যে প্রসেসে আমি তোমাদের সলভ করিয়ে দিলাম শর্ট কোশ্চেনগুলো, ঠিক এইরকম প্রসেসই ফলো করবে যাতে তোমাদের এক্সাম পারপাসে খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায় এবং না আটকায়, ঠিক আছে? এইরকমই আরো শর্ট কোশ্চেন আমি নিয়ে আসবো, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি নিয়ে আসবো, ঠিক আছে? সেটা পাটিগণিত হলো, বীজগণিত আছে, তোমাদের জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, রাশিবিজ্ঞান আছে, পরিমিতি আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ সিরিজ আসবে, সেটা আমিও করাবো এবং তোমাদের প্রিয় ডিএম স্যার, আমরা দুজন মিলেই করাবো। তো যারা যারা দেখোনি আগের ক্লাস মানে ওয়ান শটের ক্লাসগুলো হয়ে গেছে, ওয়ান শটগুলো তো দেখবেই, সেখানে শর্ট কোশ্চেনে পাবে, লং কোশ্চেনে পাবে, সব পাবে। আর এমসিকিউ সিরিজগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখো, এখানে কিন্তু বেস্ট এমসিকিউ গুলো নিয়ে আসা হবে তোমাদের জন্য সিলেক্ট করে, ঠিক আছে? তো তোমরা প্রিপারেশন নাও, ভালো করে পড়ো, যাতে তোমাদের কোনো প্রবলেমই না হয় এক্সামে, ঠিক আছে? তো শীত তো পড়েছে, অনেকে হয়তো ভাবছো যে স্যার শীত পড়েছে এখন পড়বো না, পরে পড়ে নেবো, পরে দেখে নেবো। সেগুলো করলে বাবা ভুল করবে তোমরা, ঠিক আছে? একদমই কিন্তু এইগুলো করবে না, ঠিক আছে? তোমরা ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, তোমরা ভালো করলে তোমাদেরই ভালো হবে, তাই না? রেজাল্ট ভালো করলে তো তোমাদেরই নাম হবে, তাই না? আর যারা যারা লেটে দেখছো, ক্লাসটা শেষ হওয়ার পরে পরে আরেকবার দেখে নেবে ক্লাসটা, যাতে পরে তোমাদের কোনো প্রবলেমই না হয়। ক্লিয়ার? আর আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আর যদি বুঝে থাকো আর বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, কারণ তারা একটু হেল্প হোক তাদেরও, তাই না? ঠিক আছে, তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এই ক্লাসের পিডিএফ যেটা তোমাদের বলেছিলাম আগে, আরেকবার বলে দিচ্ছি না হলে, তোমরা যেটা পাবে আমাদের বংমিস্ট্রি অ্যাপে পাবে কমিউনিটি সেকশানে। ক্লিয়ার? আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের বংমিস্ট্রি 910 চ্যানেলে যাবে ইউটিউবে, সেখানে গিয়ে প্লেলিস্ট সেকশানে যাবে, প্লেলিস্টে যাওয়ার পর ওখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবে এবং আমরা কখন কোন স্যার কী কী ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাসের আপডেটও কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, আজকের জন্য এইটুকুই, চলো টাটা সবাইকে।